সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আমাদের নিয়মিত যে আয়োজন আমরা স্কুল অফ এক্সিলেন্সে শুরু করেছি, পটেনশিয়াল পাবলিক অ্যান্ড এক্সাম, এবং এই এক্সামে পরে আমরা তোমাদের প্রত্যেকটা বিষয় সমাধান করিয়ে দেবো। তোমাদের সলভ ক্লাস হবে প্রত্যেকটা বিষয়ের, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এবং আজকে যে পরীক্ষা তোমরা সকাল 10টায় দিয়েছো, সেই পরীক্ষাটা ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপর। তার মানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলে কেমন হতে পারে, কেমন সাধারণত হয়ে থাকে, এই বিষয়গুলোর সাথে সাথে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব যে আসলে এবছর তোমরা কারা, মানে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্যে তোমাদের পড়াশোনার কি অবস্থা, তোমরা এটা যাচাই করে নিতে পারবে আর কি। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের প্রশ্ন সমাধানের দিকে চলে যাব এবং আহ, আমরা একটু জেনে নেব যে তোমরা আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আহ, এই বিষয়গুলো আমরা একটু জেনে নেব। তা আমরা তোমরা যদি একটু কমেন্টে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং এবং তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। আর তোমরা জানিয়ে দিতে পারো তোমাদের যে পরীক্ষা তোমরা যারা দিয়েছো, পরীক্ষা তোমাদের কেমন হয়েছে, কি অবস্থা, সেখানেও এই বিষয়গুলো তোমরা মন্তব্যে জানিয়ে দিতে পারো। আমরা আমাদের প্রশ্ন সমাধান শুরু করছি। আমরা দেখছি যে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্য কোন সময়ের শাসক ছিলেন? তাহলে প্রথম প্রশ্নটি এসেছে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের শাসক ছিলেন সেটা জানতে চেয়েছে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ শেষেই তো লেখা আছে যে উনি হচ্ছেন কি মৌর্য বংশ। অনেকেই এই চন্দ্রগুপ্ত শুনেই, চন্দ্রগুপ্তের সাথে যে গুপ্ত আছে এ থেকেই মনে করেন যে এটা হচ্ছে কি, যে উনি গুপ্ত বংশের। কিন্তু আসলে উনি গুপ্ত বংশের না, উনি হচ্ছেন মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, তাহলে তোমরা, ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, এরকম শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ওকে। তাহলে তোমরা, আরমান, ওয়ালাইকুম আসসালাম, তোমরা তোমাদের মানে মন্তব্য অংশে তোমরা উত্তর করতে পারো আমার সাথে সাথে, এবং একই সাথে নিজেদেরকে একটু যাচাই করে নিতে পারো যে আসলে তোমাদের কি অবস্থা, তোমাদের পরীক্ষার সাথে যেটা তোমরা সঠিক মনে করে উত্তর দিয়েছো কিনা, সেটি সঠিক হয়েছে কিনা, এই বিষয়গুলো আর কি। তো আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এবং পরবর্তী প্রশ্ন আমরা সমাধান করব। আমরা পরের প্রশ্নটা দেখছি যে দ্বিতীয়বার ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন কে? তার মানে ঢাকা নামে যে তিলোত্তমা নগরীটিকে আমরা চিনি, যদিও জ্যামের কারণে বা অন্যান্য কারণে এই তিলোত্তমা নগরী এখন আর তিলোত্তমা নগরী নাই, বরঞ্চ এর অবস্থা বেশ খারাপ। আমরা আসলে প্রত্যেকেই মানে ঢাকাকে এখন ঠিক পছন্দ করতে পারি না, এর জ্যামের কারণে, এর যে আনহেলদি যে অবস্থা সেটার কারণে। কিন্তু এই ঢাকা নগরী একসময় সত্যি সত্যিই তেলোত্তমা ছিল, এবং বাংলাদেশের শুরু থেকে এই ঢাকা বারবার বাংলার রাজধানী হয়েছে, বারবার ঘুরে ঘুরে বাংলার রাজধানী হয়েছে। তো আমাদেরকে আমাদেরকে বলতে হবে যে বাংলাকে দ্বিতীয়বার ঢাকার রাজধানী বানিয়েছিলেন কে? দ্বিতীয়বার ঢাকাকে বাংলার রাজধানী বানিয়েছিলেন কে? ঢাকা 4বার বাংলার রাজধানী হয়েছে, বাংলাদেশের রাজধানী হয়েছে 5বার, 1971 সালে সর্বশেষ। আহ, এখন এই যে দ্বিতীয়বার ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন হচ্ছে মীর জুমলা। মীর জুমলা দ্বিতীয়বার ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন। আসলে মুঘল আমলে বাংলা ছিল সুবা। তাহলে মুঘল আমলে বাংলা কি ছিল? সুবা। সুবা মানে হচ্ছে প্রদেশ। সুবা মানে কি? সুবা মানে হচ্ছে প্রদেশ। তাহলে মুঘল আমলে বাংলা ছিল মুঘলদের একটা প্রদেশ। আর এই সুবার যিনি শাসনকর্তা হতেন তাদেরকে বলা হইতো সুবাদার। পাহারাদার যেমন, সেরকম বলা হইতো সুবাদার, মানে সুবার যিনি শাসন করেন আর কি, তিনি হচ্ছেন সুবাদার। তাহলে দ্বিতীয়বার বাংলাকে রাজধানী ঘোষণা করেছিলেন কে? মীর জুমলা দ্বিতীয়বার বাংলাকে রাজধানী ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন দেখি, 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ, এটা সাম্প্রতিক থেকে, মানে সাম্প্রতিক মানে একদম আগাম সাম্প্রতিক যেটা আর কি, হ্যাঁ, মানে আগাম খেলাধুলার খবরাখবর, হ্যাঁ, খেলাধুলার আগাম খবরাখবর থেকে আসা প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষের কততম আসর অনুষ্ঠিত হবে? এখানে অপশনে আছে 19তম, 14তম, 20তম, 15তম। খেলাধুলার এনথুজিয়াস্ট যারা, একটু দ্রুত উত্তর দিতে হবে। হ্যাঁ, আমরা একটু উত্তর দেখার চেষ্টা করবো, একটু দ্রুত আমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে? তাহলে কততম আসর
2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? 19, 14, 20, 15। আমরা জানি যে 2027 সালে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট পুরুষের কততম আসর? 14তম আসর এটা অনুষ্ঠিত হবে। কততম আসর? 14তম আসর অনুষ্ঠিত হবে। পরের প্রশ্নটা দেখি 4 নাম্বার। প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির পক্ষে ছিল না কোনটি? ছিল না কোনটি? তাহলে প্রথম বিশ্বযুদ্ধে আমরা জানি দুই পক্ষ ছিল, মিত্রশক্তি, তাই না? মিত্রশক্তিতে ছিল ইউরোপের যে একেবারে যে দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মানে অ্যালাইড পাওয়ারে ছিল, তারাই মূলত প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু মোটামুটি মিত্রশক্তিতে ছিল। এক পক্ষে ছিল হচ্ছে ওই যে আমরা তৎকালীন ইউএসএসআর, ছিল ইউএসএ, তাই না? তাহলে রাশিয়া তখন ইউএসএসআর নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? ইউএসএসআর নামে পরিচিত ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে জার্মানির ঘনিষ্ঠ মিত্র, ঠিক আছে, জার্মানির ঘনিষ্ঠ মিত্র কে ছিল ওই সময়? তুরস্ক ছিল, তাই না? আচ্ছা, তারপরে জাপান, কানাডা, হ্যাঁ, এগুলা কি ছিল? ঘনিষ্ঠ মিত্র ছিল ওই সময়। আচ্ছা, এখন এখন জিজ্ঞেস করেছে যে মিত্র শক্তির পক্ষে ছিল না কোনটি? হ্যাঁ, অনেকেই ছিল কোনটি মনে করে এখানে দেখা গেছে যে রাশিয়া দাগাই দিছে বা কানাডা দাগাই দিছে, এরকম ঘটনা ঘটেছে বা ঘটে প্রায়। এখন দেখো, এই যে আমাদের যে তুরস্ক, এই তুরস্ক ওই সময় ছিল কার বলেছি? জার্মানির ঘনিষ্ঠ মিত্র ছিল। এখন আমরা জানি ওই সময় জার্মানি ছিল মিত্র শক্তির বিপরীত শক্তি। তার মানে তৎকালীন ইউএসএসআর এর সাথে ওই যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনাগুলো জানি, ইতিহাস যদি তোমরা পড়ে থাকো, তোমরা কিন্তু ইতিহাসে এই বিষয়টা দেখেছো খুব ভালো মতো। তাহলে জার্মানির বিপরীতে আমরা দেখি সোভিয়েত রাশিয়া দাঁড়ায়, সোভিয়েত রাশিয়ার সাথে হচ্ছে ইউকে দাঁড়ায়, হ্যাঁ, ইউএসএ পরে যুদ্ধে অংশগ্রহণ করে। এই বিষয়গুলো আমরা দেখেছি। আর জার্মানির ঘনিষ্ঠ মিত্র হিসেবে তুরস্ক, তারপরে এই যে পরবর্তীতে তুরস্কের মিত্র হিসেবে বুলগেরিয়া, হ্যাঁ, বুলগেরিয়া এই পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। আর অন্যরা সবাই কিন্তু গড়ে কার পক্ষে ছিল? এই রাশিয়া এবং ইউএসএ, ইউকে এই পক্ষে ছিল। তারপর দেখি নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয়? মানব দুবার এসেছে, মানব সৃষ্ট আপদ নয়। কোনটি মানব সৃষ্ট আপদ নয়? দেখো, বায়ু দূষণ মানুষ চাইলে কি করতে পারে? বায়ু দূষণ মানুষ চাইলে কমাতে পারে, ঠিক আছে, এটা কমাতে পারে, সম্ভব, আমরা টিক দিই, ঠিক আছে। দুর্ভিক্ষ মানুষ চাইলে দুর্ভিক্ষ এড়াতে পারে, ঠিক আছে, মানুষ চাইলে কি করতে পারে? দুর্ভিক্ষ এড়াতে পারে। কারণ বেশিরভাগ সময় মানে পৃথিবীতে খাবারের অভাবে দুর্ভিক্ষ হয়েছে খুব কম। এখন ফিলিস্তিনে মানুষজন তোমরা দেখেছো না খেতে পেয়ে মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা অপুষ্টিতে শুকায় যাচ্ছে, তাই না? তাহলে এই দুর্ভিক্ষ এইটা অবৈধ মজুদদার বা অবরোধ এগুলোর কারণে হয়ে থাকে। মহামারী, মহামারী, এই মহামারীও বেশিরভাগ ক্ষেত্রে কি মানব সৃষ্ট, ঠিক আছে, মানব সৃষ্ট। এই যে বলা হয়ে থাকে করোনা মহামারী যেটা হলো, সেটাও কিন্তু কি হয়েছে? ল্যাব থেকে তৈরি হওয়া করোনা ভাইরাস বা করোনা জীবাণু। কিন্তু কাল বৈশাখী, ঠিক আছে, কাল বৈশাখী ঝড় এটা একদম মৌসুমি প্রাকৃতিক ব্যাপার, এটা মানব সৃষ্ট আপদ নয়, বরঞ্চ এটা প্রকৃতি সৃষ্ট আপদ বা প্রত্যেক বছর মৌসুমি বায়ুর প্রভাবে একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত, কাল বৈশাখী ঝড় এগুলা হয়ে থাকে, ঠিক আছে। এরপর 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাওয়ার আগে আমরা দেখব যে বি ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের যে কোর্স তোমরা জানো চলছে, এবং সেই কোর্সে কিন্তু এখন 1500 টাকা ছাড় চলছে এখন অবধি। এবং তোমরা যদি হাসনাত ভাই এবং বাকিবিল্লাহ স্যারের অসাধারণ ক্লাস করতে চাও, যদি সাইফুর রহমান স্যার, আবদুল্লাহ আল মাহফুজ স্যারের সাথে তোমরা বাংলার প্রস্তুতি নিতে চাও এবং সাধারণ জ্ঞানের জন্য সাকিব শাহরিয়ার সহ এই আতিকুর রহমান, আবিদ শাহরিয়ার ভাইয়া, এবং তার সাথে এই যে বাংলার রিয়াসাত রানা আছে, সাকিব হুসাইন ভাই তোমাদের ম্যাথ এবং আইকিউ এর বিষয়ে তোমাদেরকে পড়াবেন, এবং তার সাথে এই পাশে ইংরেজির আমাদের তরুণ তুর্কি তন্ময় সরকার আছে, আশরাফুল আলম সাগর আছে। এদের মাধ্যমে আমাদের সাথে যদি তোমরা প্রস্তুতি নিতে চাও, তোমাদেরকে ওয়েলকাম আমাদের কোর্সে। এবং এখানে তোমরা 150+ লাইভ ক্লাস পাচ্ছ, 200+ লাইভ এক্সাম পাচ্ছ, এবং জুম লাইভ ক্লাসে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারছো আমাদেরকে। তার সাথে তোমরা 24/7 ডাউট সলভ পাচ্ছ টেলিগ্রামের মাধ্যমে, এবং 3টি প্রিন্টেড ডাইজেস্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের এক্সেলেন্ট 3টা প্রিন্টেড ডাইজেস্ট তোমরা পাচ্ছ, ডেডিকেটেড ওয়েব অ্যাপ পাচ্ছ, রেকর্ড ক্লাসের সুবিধা পাচ্ছ, সকল ভার্সিটির পূর্ণাঙ্গ প্রস্তুতির সাথে সাথে স্কুল অফ এক্সিলেন্সের এই যে টি শার্ট পরে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এটাও তোমরা পেয়ে যাচ্ছ। আর এর সাথে কলম টলম হাবিজাবি আরও বহুত জিনিসপাতি তোমরা পাচ্ছ। সুতরাং খুব দ্রুত এনরোল করে ফেলো আমাদের কোর্সে। 6 নম্বর প্রশ্ন ছিল ম্যাকাও একসময় কাদের অধীনে ছিল? আমরা জানি যে ম্যাকাও একসময় কার অধীনে ছিল? তাইওয়ান ছিল চীনের অধীনে, এখনো আছে চীনের অধীনে, ঠিক আছে। হংকং ছিল একসময় ব্রিটেনের অধীনে, কার অধীনে ছিল? ব্রিটেনের অধীনে ছিল। ব্রিটেন আসলে কারো অধীনে ছিল মানে ছিল
ব্রিটেন নিজেই সাম্রাজ্যবাদী। পর্তুগালের অধীনে ছিল হচ্ছে একসময় কি ম্যাকাও। পর্তুগালের অধীনে ছিল কি একসময় ম্যাকাও ছিল পর্তুগালের অধীনে। ঠিক আছে, তাইলে হংকং ছিল ব্রিটেনের অধীনে। হংকং ব্রিটেনের অধীনে গেছিল কিসের মাধ্যমে? এই যে আফিম যুদ্ধ আছে না, আফিম যুদ্ধ, তোমরা আফিম যুদ্ধ সম্পর্কে না জানলে খুব দ্রুতই জানবা আর কি। আফিম যুদ্ধের মাধ্যমে হংকং গেছিল কার অধীনে? ব্রিটেনের অধীনে। পরের প্রশ্ন, ব্রিটন উডস সম্মেলনের ফলে গড়ে ওঠা দুটো প্রতিষ্ঠান আছে যাদেরকে ব্রিটন উডস প্রতিষ্ঠান বলে। একটা হচ্ছে বিশ্বব্যাংক বা আইবিআরডি, বিশ্বব্যাংক বা আইবিআরডি, আর একটা হচ্ছে কি আইএমএফ। তাহলে এই যে দুইটা প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটন উডস সম্মেলনের ফলে গড়ে ওঠা প্রতিষ্ঠান, এবং এদেরকে এদেরকে আদর করে ব্রিটন উডস সংস্থা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ব্রিটন উডস সংস্থা বা ব্রিটন উডস প্রতিষ্ঠান নামে এদেরকে ডাকা হয়। পরের প্রশ্নটা আমরা দেখি, নিম্নের কোনটি ভাইরাস জনিত রোগ? এর কোনটা ভাইরাসের কারণে হয়? যক্ষা, পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, কোনটা ভাইরাসের কারণে হয়? দেখো, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? ভাইরাস ব্যাকটেরিয়া দুইটা কিন্তু আলাদা জিনিস, এক জিনিস নয়। কাজেই কোনটা ভাইরাসের কারণে হয় সেটা তোমাদেরকে বলতে হবে। দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। ঠিক আছে, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? ঠিক আছে, খুবই সিম্পল। দেখো, নিউমোনিয়ার যে ভাইরাস ওটা হচ্ছে নিউমোকক্কাস, নিউমোকক্কাস। ঠিক আছে, এই নিউমোকক্কাস ভাইরাসের কারণে হচ্ছে নিউমোনিয়া হয়, এবং এই ভাইরাসের বিপরীতে এই নিউমোনিয়া ঠেকানোর জন্য একটা প্রতিষেধক আছে, সেটার নাম হচ্ছে পেনিসিলিন। ঠিক আছে, পেনিসিলিন। ওকে, এ হচ্ছে সংক্রমণ রোধ করে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়, আফিমের যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয়? একটু আগেই এই যে সম্ভবত 7 নাম্বার প্রশ্ন, মানে এই আগের প্রশ্ন পড়ানোর সময় আমরা আফিমের যুদ্ধের কথা আসছিল। কার কাছ থেকে কোনটা দখল করেছিল আফিমের যুদ্ধের মাধ্যমে? বলেছি হংকং। কোনটা দখল করেছিল? হংকং। তাইলে হংকং যদি দখল করে থাকে, হ্যাঁ, মানে ব্রিটেন, তাইলে হংকং দখল করেছিল, হংকং তো নর্মালি চীনের, তাই না? তাইলে চীন আছে, কে দখল করেছিল? যুক্তরাজ্য দখল করেছিল। ঠিক আছে, তাইলে চীন যুক্তরাজ্য, এই যে এটা চীন হচ্ছে হংকং এর, মানে হংকং হচ্ছে চীনের, আর যুক্তরাজ্য কি করেছিল? আফিম যুদ্ধের মাধ্যমে দখল করে নিয়েছিল। কাজে আফিমের যুদ্ধ হয়েছিল চীন এবং যুক্তরাজ্যের মধ্যে, তাই না? চীন এবং যুক্তরাজ্যের মধ্যে আফিমের যুদ্ধ হয়েছিল। আমরা এভাবে একটু মনে করে করে খুব সহজে উত্তরটা বের করে নিতে পারি। এর পরের প্রশ্নটা আমরা দেখি, বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? এখানে 4টা অনুচ্ছেদ দেয়া আছে। বাংলাদেশের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বাংলাদেশের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদেরকে খুব ভালো করে এই বিষয়টা দেখতে হবে। এখন তোমরা বলো যে কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? 11, 17, 27, 37, কোনটার মাধ্যমে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? নাগরিকদের গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে? আচ্ছা, তোমরা উত্তর দিতে দেরি করছো। দেখো, 11 নাম্বার অনুচ্ছেদে, 11 নাম্বার অনুচ্ছেদে, হ্যাঁ, গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে 11 নাম্বার অনুচ্ছেদ দ্বারা। হ্যাঁ, জাতীয় সংবিধানের বাংলাদেশের সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। এখন দেখো, তোমাদেরকে যদি আমরা পরের প্রশ্নটা তোমাদেরকে দেখাই যে প্রথম শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লব কবে ঘটে? শিল্প বিপ্লব মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন তার মানে একেবারে কলকারখানা, ইন্ডাস্ট্রির একটা বিপ্লব ঘটে গেছে, একটা রেভুলেশন ঘটে গেছে, এটা হচ্ছে কি শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল? জার্মানি, নেদারল্যান্ড, ভারত, ইংল্যান্ড। আমরা জানি যে রবার্ট স্টিফেনসন 18 শতকে, 18 শতকে কি করেন? রেল ইঞ্জিন আবিষ্কার করেন। কি করেন? রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এবং এই রেল ইঞ্জিন আবিষ্কারের সাথে সাথে কিছুদিনের মধ্যে তাপ ইঞ্জিন আবিষ্কার হয়। কি হয়? তাপ ইঞ্জিন আবিষ্কার হয় বা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়। এই তাপ ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, রেল ইঞ্জিন এগুলো আবিষ্কারের ফলে মানুষজন গতি পায়, স্টিমার সাগরে দৌড়ে বেড়ায়, দাবড়ে বেড়ায়। ঠিক আছে, স্টিমার। এবং এই স্টিমারে করে মানুষ, হ্যাঁ, আগে যে পথ যেতে 1 মাস 2 মাস ধরে, সেই পথ 2 দিন 3 দিনের মধ্যে চলে যাওয়া শুরু করে। ঠিক আছে, তাহলে প্রথম শিল্প বিপ্লব এটা ঘটেছিল মূলত ইংল্যান্ডে। ইংল্যান্ডে ওই সময় কলকারখানার একটা ব্যাপক বিস্তার ঘটেছিল, এবং এই কারণে ইংরেজরা যখন আমাদের দেশে আসে তারা নীল চাষ করাইতো। কি করাইতো? ইন্ডিগো কমিশন গঠন করেছিল, ইন্ডিগো। ঠিক আছে, নীল, নীল চাষ করাইতো, কারণ ওই সময় এত কলকারখানা ইংল্যান্ডে তৈরি হয়েছিল, ইংল্যান্ড এবং এর আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানে
যে তোমার হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে রঞ্জক পদার্থ মানে রং করার পদার্থ ব্যবহার করা লাগতো। তো হচ্ছে প্রাকৃতিক রঞ্জক হিসাবে নীল, গাছ থেকে নীল রং বানানো হইতো, এটাই হচ্ছে ইন্ডিগো বা নীল বিদ্রোহ কিন্তু হয়েছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে, তোমরা জানো। এরপর দেখো জিপিআরএস কি, জিপিআরএস এর পূর্ণরূপ জানতে চেয়েছে আইসিটি থেকে দেয়া প্রশ্ন। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্রোটেক্ট রেডিয়েশন সার্ভিস, জেনারেল প্রিফারেন্স রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিয়েশন সার্ভিস। হ্যাঁ, বিষয় হচ্ছে জিপিআরএস এর পূর্ণরূপ জানতে চেয়েছে। বলো, প্রথমেই তো এটা তোমরা জানো যে এই রেডিয়েশন যে বিষয়টা, এটা তো প্রথমেই বাদ যাবে। রেডিয়েশন তো জিপিআরএস এর সাথে কোনো ক্রমেই সংযুক্ত না, কারণ এটা হচ্ছে সংকেত আদান প্রদানের একটা ব্যাপার। জিপিআরএস যেটা অনেকটা ইন্টারনেট ব্যবহার করার জন্য মানে যে তোমার হচ্ছে যে কানেকশন স্ট্যাবলিশ করার যে ওটাই হচ্ছে জিপিআরএস। তাহলে রেডিও হচ্ছে এটার সাথে সম্পর্কিত, রেডিও সম্পর্কিত, কোনোভাবে রেডিয়েশন সম্পর্কিত না, কাজে এই দুইটা আগেই কাটা। এইবার দেখো জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস নাকি জেনারেল প্রিফারেন্স রেডিও সার্ভিস, বলো। তোমাদের জন্য তো 50-50 চান্স করে দিলাম। কোন বনেগা করপতিতে এরকম মানে ক্রোড়পতিতে এরকম করতো না, অমিতাভ বচ্চনে যে আছে যে, হ্যাঁ 50-50 চান্স, তোমাদের জন্য তো আমি 50-50 চান্স করে দিচ্ছি। এবার বলো যে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস নাকি জেনারেল প্রিফারেন্স রেডিও সার্ভিস, কোনটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হচ্ছে জিপিআরএস, ঠিক আছে, জিপিআরএস। এরপরে দেখি জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ নয় কোনটি? জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস গঠনে প্রস্তাবকারী দেশ কোনটি কোনটি? চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। আমরা জানি এই চারটি হচ্ছে কি, এই চারটি কিন্তু ইসের দখলে, যে ইসের মানে ইউএনএসসি বা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের কিন্তু সদস্য, ঠিক আছে। চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য চারটি কিন্তু নিরাপত্তা পরিষদের কি সদস্য। কিন্তু কিন্তু আমরা জানি জাতিসংঘ গঠনের যে প্রস্তাবকারী দেশ বা একদম প্রস্তাবক দেশগুলোর মধ্যে কিন্তু ফ্রান্স ছিল না। কি ছিল না? ফ্রান্স ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যখন জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশগুলো ধরা হয়, তখন যে ফোর পুলিশম্যান ধারণা ওই সময় জনপ্রিয়তা লাভ করে বা ওই সময় ছড়িয়ে পড়ে, তার মধ্যে কিন্তু ফ্রান্স ছিল না, ঠিক আছে, তার মধ্যে ফ্রান্স ছিল না। পরবর্তীতে ফ্রান্স যুক্ত হয়। এরপরে আমরা দেখি যদি কাগজকে কাঠ বলা হয়, কাঠকে খড়, খড়কে ঘাস, ঘাসকে বন, বনকে নদী বলা হয়, তবে আসবাবপত্র কি দিয়ে বানানো হয়? এখন আসবাবপত্র তো বানানো হয় কাঠ দিয়ে, তাহলে কাঠকে বলা হচ্ছে খড়, তাইলে আসবাবপত্র কি দিয়ে বানানো হচ্ছে? তাইলে আসবাবপত্র কি দিয়ে বানানো হচ্ছে বলো? মানে এটার মতো সিম্পল জিনিস যারা ভুল করছো, ঠিক আছে, তাদের কি করতে হবে? তাদের তাদের নতুন করে, হ্যাঁ, নতুন করে তাদের ব্রেইন ওয়াশ করতে হবে, বুঝছো? মানে তোমরা প্রথমে মাথাটা খুলবা, খুলে তারপর একটু পানিতে ধুবা, ধুয়ে তারপরে নতুন করে পড়াশোনা শুরু করবা। ওকে, দেখো তাহলে যদি কাগজকে কাঠ বলা হয়, কাঠকে খড়, দেখো কাগজকে কি বলা হচ্ছে? কাঠ বলা হচ্ছে। আর কাঠকে কি বলা হচ্ছে? খড় বলা হচ্ছে। তাহলে কাঠকে কি বলা হচ্ছে? খড় বলা হচ্ছে। আর খড়কে বলা হচ্ছে ঘাস, ঘাসকে বলা হচ্ছে বন, বনকে বলা হচ্ছে নদী। তাহলে কাঠকে যদি খড় বলা হয়, তাহলে কাঠ দিয়ে যদি আসবাবপত্র বানানো হয়, ঠিক আছে, কাঠ দিয়ে যদি আসবাবপত্র বানানো হয়, তবে আমরা জানি আসবাবপত্র বানানো হয় কি দিয়ে? খড় দিয়ে তো বানানো হবে, কারণ কাঠকে তো খড় বলছে এখানে, ঠিক আছে, এই জন্যে। এরপরে আমরা দেখি কি এপ্রিল থিসিস কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? এপ্রিল থিসিস এইটা ঘোষণা করেছিলেন লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যার ডাকনাম ছদ্মনাম ছিল লেনিন, তিনি এই এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন। এপ্রিল থিসিস এপ্রিল থিসিস রুশ বিপ্লবের সাথে সম্পর্কিত। কোন বিপ্লবের সাথে? রুশ বিপ্লবের সাথে। রুশ বিপ্লবের অপর নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। কি বিপ্লব? বলশেভিক বিপ্লব, কারণ এটা বলশেভিক নামক যে নির্যাতিত শ্রমজীবীদের দল আছে, তাদের মাধ্যমে এই বলশেভিক বিপ্লব হয়েছিল। এখন এই বলশেভিক বিপ্লব হয়েছিল কি কোন মাসে? হয়েছিল অক্টোবর মাসে। কোন মাসে হয়েছিল? অক্টোবর মাসে। এই জন্য এটাকে অক্টোবর বিপ্লবও বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? অক্টোবর বিপ্লবও বলা হয়, ঠিক আছে। তাহলে এপ্রিল থিসিস যেটা ঘোষণা করেছিলেন লেনিন, হ্যাঁ, সেটা পরবর্তীতে কি হলো? অক্টোবর বিপ্লবে রূপান্তর হলো আর কি। এরপর আমরা দেখি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? প্রথম ডিজিটাল জেলা এটা হচ্ছে যশোর। সর্বপ্রথম ভূমি অফিসের সকল সুযোগ সুবিধা বা সরকারি অফিসগুলোর সুযোগ সুবিধা ডিজিটালি এটাকে অবমুক্ত করা হয় যশোরে, সবার জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয় যশোরে। এই জন্যে দেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর, ঠিক আছে ভাইয়া। তাহলে দেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? যশোর হচ্ছে দেশের প্রথম ডিজিটাল জেলা।
ওকে, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? তোমরা এই পরিবেশ নিয়ে অনেকগুলো অ্যানিমেটেড মুভি টুভি, অ্যানিমেটেড শর্ট ফিল্ম এগুলো বাজারে আছে, ঠিক আছে? ইন্টারনেটে পাওয়া যায় দেখতে। হ্যাঁ, খুবই চমৎকার, চমৎকার। পরিবেশ বর্তমান, পরিবেশ ও জলবায়ু বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর মধ্যে ২ টা। পরিবেশ, জলবায়ু, ঠিক আছে? তাই পরিবেশ, জলবায়ু রক্ষার জন্য সবাই কাজ করছে। দেখো, এই পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে ৫ জুন, জুন মাসের ৫ তারিখ, ঠিক আছে? এই পরিবেশ দিবস পালিত হয়। তোমরা এই দিবস খুব ভালো মতো পড়বা। পরিবেশ দিবস খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ, মানবাধিকার এগুলা খুব গুরুত্বপূর্ণ দিবস। হ্যাঁ, কারণ এইগুলার কেউ তোয়াক্কা করে না, তো ভাব নেয় যে অনেক গুরুত্ব দিচ্ছে, কিন্তু আসলে দেয় না। বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা এটা হচ্ছে একটা গ্রন্থ। কি গ্রন্থ এটা? জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থ। কি গ্রন্থ? জ্যোতির্বিদ্যা সংক্রান্ত একটা হুম একটা জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যা, হ্যাঁ, সংক্রান্ত গ্রন্থ। এই বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা, ঠিক আছে? দেখো, আর্যভট্ট হচ্ছে শূন্যের আবিষ্কারক। কিসের আবিষ্কারক? শূন্যের আবিষ্কারক। বাণভট্ট হচ্ছেন একজন বিখ্যাত সাহিত্যিক, ঠিক আছে? সাহিত্যিক। হর্ষবর্ধন হচ্ছেন একজন রাজা। হ্যাঁ, এই বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী লিখেছিলেন হর্ষচরিত নামে। আর বরাহ মিহিনা, বরাহ মিহির, ঠিক আছে? এ তো শিশির মনিরের মতো শিশিমণি বানাই ফেলছে। আচ্ছা, যাই হোক, তো এই যে বরাহমিহির, যেটা এই বৃহৎ সংহিতা, এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বরাহমিহির। বরাহমিহির ছিলেন একজন বিখ্যাত জ্যোতিষী বা জ্যোতির্বিদ, ঠিক আছে? যিনি এই যে তোমার এই গ্রহ নক্ষত্রের চলাচল দেখে, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করতেন। তার পুত্রবধূ ছিল হচ্ছে খনা। খনার বচন তোমরা পড়েছো, ঠিক আছে? সেই সময়কার কাহিনী। এই বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বরাহমিহির। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? আমরা জানি বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ। একটানা ৪০০ বছরেরও বেশি শাসন করেছে এই বংশ। পাল বংশ হচ্ছে বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। তাহলে বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে কোনটা? বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ, পাল। ওকে। এরপরে আমরা দেখি বেল অফ জাস্টিস, হ্যাঁ, ন্যায় বিচারের ঘণ্টা কে চালু করেছিলেন? বেল অফ জাস্টিস। মুঘল সম্রাটদের, মানে মুঘলদের ন্যায় বিচার নিয়ে অনেক কথাবার্তা প্রচলিত আছে। মুঘলদের ন্যায় বিচার নিয়ে অনেক কথাবার্তা প্রচলিত আছে। তবে বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ, কি দেখেন? যে তার ছেলে স্বহস্তে ওই, মানে তার ছেলে পানি ঢালছে, আর ওই শিক্ষক কি করছেন? নিজের পা ধুচ্ছেন। এরকম একটা হিস্ট্রি আমরা জানি, তাই না? শিক্ষাগুরুর মর্যাদা নামে ক্লাস 5-এ এই কবিতাটা ছিল। তো এই বেল অফ জাস্টিস চালু করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। কে চালু করেছিলেন? সম্রাট জাহাঙ্গীর এই বেল অফ জাস্টিস চালু করেছিলেন, ঠিক আছে? মুঘল সম্রাটরা এরকম তাদের ন্যায় বিচার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, হ্যাঁ, প্রচলিত আছে। এখন দেখো, তোমরা মনে করছো যে স্কুল অফ এক্সিলেন্সে ভাই কেন ভর্তি হইতে হবে? অন্য জায়গায় ভর্তি হইলে কি অসুবিধা? বা স্কুল অফ এক্সিলেন্সে যে আমরা ভর্তি হব বা এই কোর্স যে আমরা করব, সেখানে আসলে আমাদের লাভ কি? সফল টফল তো হইতে পারবো না। বিষয় হচ্ছে যে দেখো, আমরা প্রত্যেক বছরই আমাদের সকল ভার্সিটিতে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বরঞ্চ সকল বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু কি পেয়েছি? সফলতা পেয়েছি। দেখো, এই যে জাবি বি ইউনিটে আমরা প্রথম পেয়েছি, জাবি সি ইউনিটে আমরা প্রথম পেয়েছি, রাবি সি ইউনিটে দ্বিতীয়, খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তৃতীয়, জবি ডি ইউনিটে তৃতীয়, হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পঞ্চম, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রথম পেয়েছি, হ্যাঁ, তানজিয়া আরজুমান। এবং দেখো, সাস্টের মানবিক বিভাগে অঞ্জন সরকার, সে প্রথম হয়েছে। মেহনাজ মোস্তফা বিউপির এফ ট্রিপল এসে দ্বিতীয় হয়েছিল। জবি বি ইউনিটে দ্বিতীয় হয়েছিল হাজেরা আক্তার। তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, মানে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা সফলতা অর্জন করেছে। কাজেই তোমাদের ডিসিশন, তোমরা কি মনে করো যে সফল আছে না নাই? এছাড়া দেখো, ওখানেই শেষ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে নবম, সি ইউনিটে অষ্টম, রাবির এ ইউনিটে পঞ্চম, জাবি সি ইউনিটে প্রথম, রাবি এ ইউনিটে সপ্তম, রাবি এ ইউনিটে অষ্টম, ঠিক আছে? এছাড়া তোমরা দেখো, জাবির বি, রাবি সি, রাবি সি ইউনিট, কুমিল্লার বি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, হ্যাঁ, এবং এই যে মেরিটাইম ইউনিভার্সিটির 2টা ইউনিটেই রিদওয়ান আহমেদ রাজিন, সে কিন্তু 12তম স্থান অর্জন করেছে,
ঠিক আছে, 2টা ইউনিটেই। তাহলে সফলতা কিন্তু নেহায়েত আমাদের কম না, ঠিক আছে, যদিও সফলতার প্রশ্নে আমরা নিজেদেরকে আবদ্ধ করতে চাই না, কিন্তু তারপরও নেহায়েত কিন্তু সেই সংখ্যাও একদম কম না, ঠিক আছে। তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি সফলতাকে প্রভাবক হিসেবে ধরে থাকো, তবে সেখানেও স্কুল অফ এক্সিলেন্স মোটেও পিছিয়ে নাই। আমরা এই প্রশ্নটা দেখিনি। পানমুনজাম যে গ্রামটা আছে, এই পানমুনজাম গ্রামটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আমরা জানি যে 1950 সালের পর থেকেই পারতপক্ষে 2টা দেশ এখনো যুদ্ধরত অবস্থায় আছে। একটা হচ্ছে উত্তর কোরিয়া আর একটা দক্ষিণ কোরিয়া। এই দুটোর মধ্যে মিল মহব্বত করার জন্য জাতিসংঘে জাতিসংঘে শান্তি প্রস্তাব গৃহীত হয়েছে, ইউনাইটিং ফর পিস রেজুলেশন। এই রেজুলেশন জাতিসংঘে গৃহীত হয়েছে, কিন্তু তারপরে এই দুইটার মধ্যে শান্তি আসে নাই। পরে দুইটার মাঝে একটা গ্রাম আছে, সেই গ্রামকে ধরা হয়েছে কি শান্তিগ্রাম। পানমুনজাম গ্রামটাকে কি বলা হয়? শান্তিগ্রাম বলা হয়। এবং এখন এই দুই কোরিয়া যদি কথাবার্তা বলতে চায়, তাহলে এই গ্রামে এসে তারা মিটিং ফিটিং করে। তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা গ্রামের নাম হচ্ছে পানমুনজাম। কি নাম? পানমুনজাম, যেটাকে শান্তিগ্রাম বলা হয়। পরের প্রশ্নটা আমরা দেখে নিই। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী বীর বিক্রম ইউকে চিং, ইউকে চিং বা উক্কো চিং, বিভিন্ন নামে তারে মানে এই ইউকে চিং বা উক্কো চিং, হ্যাঁ, তিনি মূলত কি মারমা গোত্রভুক্ত, মারমা সম্প্রদায়ভুক্ত হচ্ছে ইউকে চিং মারমা বা উক্কো চিং মারমা। একমাত্র আদিবাসী খেতাবপ্রাপ্ত বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে মানবাধিকার বিষয়ক সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে কি মানবাধিকার বিষয়ক সংস্থা, ঠিক আছে। আইসিজে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, ঠিক আছে। আর এটা তো হচ্ছে কি পরিবেশ বিষয়ক, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো জাতিসংঘ কি করেছে? জাতিসংঘ এই 2024-এর যে জুলাই বিপ্লব, এটাকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ স্বীকৃতি বিপ্লব হচ্ছে 2024-এর জুলাই বিপ্লব। পরের প্রশ্নটা আমরা দেখি। যদি ম্যাঙ্গোকে NBOHP হিসাবে কোড করা হয়, ঠিক আছে, তার মানে দেখো প্রত্যেকটা পরের অক্ষর, এম এর পরের অক্ষর এন, এর পরের অক্ষর বি, এন এর পরের অক্ষর ও, জি এর পরের অক্ষর এইচ, ওর পরের অক্ষর পি, তাইলে প্রত্যেকটা পরের অক্ষরকে দিয়ে কোড করা হয়েছে। তাইলে APPLE অ্যাপল, তাইলে এর পরের অক্ষর কি হবে? দেখো তাইলে PP আছে, তার মানে যেগুলোতে কিউ কিউ আছে সেগুলো সম্ভাবনা আছে। এটা প্রথমেই কাটা, এটা কি প্রথমেই কাটা, তার মানে আমরা তো পরের অক্ষর দিয়ে বিবেচনা করব, তাই না? দেখো এটার প্রত্যেকটা ধারার মানে পরের অক্ষর চিন্তা করা আছে। তাহলে এর হবে বি, পির হবে কিউ, পির হবে কিউ, এল এর হবে এম, ই এর হবে এফ। তাহলে এটা কই আছে? দেখো বি কি কিউ কিউ এম এফ কই আছে? এই যে এটা, এইটা হচ্ছে সঠিক উত্তর। বি কি কিউ এম এফ হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে মূল যে শব্দটা দেয়া আছে তার পরের অক্ষর দিয়ে এটাকে লেখা হয়েছে আর কি, কোড লেখা হয়েছে, ঠিক আছে। এটা আইকিউ কেন্দ্রিক একটা প্রশ্ন আর কি। এরপর দেখি, খলিফাবাদ কোন জেলার পূর্ব নাম? পূর্ব নাম খলিফাবাদ কোন জেলার? যশোর, বাগেরহাট, খুলনা, বরিশাল। বলতে হবে খলিফাবাদ কোন জেলার পূর্ব নাম? খলিফাবাদ কোন জেলার পূর্ব নাম? আচ্ছা, তোমরা খান জাহান আলীর নাম শুনেছ না? খান জাহান আলী, হ্যাঁ, খান জাহান আলী, যিনি 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেছিলেন। কোন জায়গায় 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেছিলেন ভাই? নির্মাণ করেছিলেন বাগেরহাটে। কোন জায়গায়? বাগেরহাটে। বলা হয় যে তিনি এসেছিলেন তার কয়েকজন সঙ্গী সহ, এবং ওই এলাকায় এই যে গহীন অরণ্যের মধ্যে, হ্যাঁ, গহীন অরণ্যের মধ্যে বলা হয় খানজাহান আলীর বয়ান শোনার জন্য বাঘেরা কি করতো? হাট বসাইতো, ঠিক আছে। মানে সব বাঘ এক জায়গায় হইতো, সেখান থেকে এটা হয়েছে বাগেরহাট, ঠিক আছে। তাইলে বাগেরহাটের নাম ছিল খলিফাবাদ, এই খলিফা ছিলেন খানজাহান আলী। আর যশোরের নাম পূর্ব নাম ছিল খিলাফতাবাদ, ঠিক আছে। খুলনার পূর্ব নাম ছিল জাহানাবাদ, খান জাহান আলীর নাম অনুযায়ী জাহানাবাদ, ঠিক আছে। বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। কি নাম ছিল? চন্দ্রদ্বীপ বা বাকেরগঞ্জ, ঠিক আছে। চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ বরিশালের পূর্ব নাম। খুলনার পূর্ব নাম বলেছি জাহানাবাদ। এখনো খুলনার যে ক্যান্টনমেন্ট আছে সেটাকে জাহানাবাদ ক্যান্টনমেন্ট বলা হয় আর কি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, খুলনা নিউজ প্রিন্ট মিলের কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়? খুলনায় একটা নিউজ প্রিন্ট মিল আছে, বলো খুলনায় যে নিউজ প্রিন্ট মিল আছে ওটার কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয় এখন? হুম, কি ব্যবহার করা হয়? বাঁশ, আখের ছোবড়া, গেওয়া কাঠ, ধুন্দল কাঠ। হ্যাঁ, বাঁশ, আখের ছোবড়া। নিউজ প্রিন্ট মিল, খুলনার যে নিউজ প্রিন্ট মিল আছে সেই মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়? বাঁশ, আখের ছোবড়া, গেওয়া কাঠ, ধুন্দল কাঠ। আমরা জানি বেশিরভাগ নিউজ প্রিন্ট মিলে এখন আখের ছোবড়াকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখি, পৃথিবীকে
360 ডিগ্রিতে ভাগ করে? কোন সভ্যতার মানুষ? কোন সভ্যতার মানুষ পৃথিবীকে 360 ডিগ্রিতে? দেখো, সর্বপ্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করতে পারে বা এই অক্ষকে আলাদা করতে পারে। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করা এবং এর অক্ষকে আলাদা করা, এগুলা করতে পারে হচ্ছে আশিরীয় সভ্যতার মানুষ, তাই না? নর্মালি দেখো, আশিরীয়রা ছিল সমরবিদ্যায় অত্যন্ত পারদর্শী। আশিরীয়রা ছিল সমরবিদ্যায় অত্যন্ত অত্যন্ত পারদর্শী। একদম এরা সর্বপ্রথমে যে লোহার অস্ত্রের ব্যবহার শুরু করে, চাকাওয়ালা রথের ব্যবহার শুরু করে, এবং আশিরীয়দের এইসব ক্ষেত্রে কোনো ম্যাথ ছিল না। তার সাথে সাথে জ্ঞান বিজ্ঞানেও কিন্তু এরা পিছায় ছিল না। পৃথিবীকে 360 ডিগ্রিতে সর্বপ্রথম ভাগ করে কারা? আশিরীয়রা ভাগ করে। ঠিক আছে। এরপরে চিলেকোঠার সেপাই এই উপন্যাসের রচয়িতাকে 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে পুঁজি করে চিলেকোঠার সেপাই নামে একটা উপন্যাস রচনা করা হয় এবং এই উপন্যাসের রচয়িতা ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন এই উপন্যাসের রচয়িতা। জহির রায়হানের বিখ্যাত উপন্যাস কি? জহির রায়হানের বিখ্যাত উপন্যাস হচ্ছে বরফ গলা নদী। কি জিনিস? বরফ গলা নদী। তারপরে কি? তারপরে হচ্ছে আরেক ফাল্গুন, তাই না? আরেক ফাল্গুন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। হ্যাঁ, আরেক ফাল্গুন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এটা জহির রায়হানেরই কিন্তু ওই আরেক ফাল্গুন উপন্যাসের ডায়লগ। শওকত ওসমান কৃতদাসের হাসি। কি জিনিস? কৃতদাসের হাসি। হ্যাঁ, তারপরে জন্ম যদি তব বঙ্গে, তারপরে জাহান্নম হতে বিদায়। কি জিনিস? জাহান্নম, অনেকে জাহান্নাম বলে, এটা জাহান্নাম না কিন্তু জাহান্নম হতে বিদায়। ঠিক আছে, জাহান্নম হতে বিদায়, এগুলো হচ্ছে শওকত ওসমানের লেখা বিখ্যাত উপন্যাস। এছাড়া কৃতদাসের হাসি বলেছি, জাহান্নম হতে বিদায় বলেছি, আরেকটা কি বলেছিলাম ভাই? নিজেই তো ভুলে গেছি। এই যে শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস, বলো না, কৃতদাসের হাসি, জাহান্নম হতে বিদায়, জন্ম যদি তব বঙ্গে। ঠিক আছে, জন্ম যদি তব বঙ্গে, এগুলো হচ্ছে শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস। ঠিক আছে। এরপর আমরা দেখি G15, G15 কোন ধরনের সংগঠন? G15 কোন ধরনের সংগঠন? দ্রুত বলো, G15 কোন ধরনের সংগঠন? যারা পারো না এটা, তাদের আর কি বলবো, বলার ভাষা নাই, বুঝছো? G15, G15 হচ্ছে একটা অর্থনৈতিক সংগঠন, গ্রুপ অফ 15, তাই না? G15 হচ্ছে কি? অর্থনৈতিক সংগঠন। ওকে, এর পরের প্রশ্নে যাই। কুলাউড়া পাহাড় কোন জেলায় অবস্থিত? কুলাউড়া পাহাড়, কুলাউড়া পাহাড় এবং জুড়ি পাহাড়, তাই না? কোথায় অবস্থিত বলো, কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? এখানে ইউরেনিয়ামের একটা ট্রেস পাওয়া যায়। ইউরেনিয়াম, তোমরা জানো প্রকৃতিতে ইউরেনিয়াম যে মৌলটা, এটা যদি তোমরা পাও তাহলে তোমরা কি করতে পারবা? পারমাণবিক বোম বানাইতে পারবা। ঠিক আছে, যেটাকে বলছিলেন, এই যে আমাদের এই ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, হ্যাঁ, বিখ্যাত কাদের ভাই বলেছিলেন যে খানিকটা ইউরেনিয়াম আয়না মির্জা ফখরুলের মাথার উপরে মেরে দিতে হবে, আর খানিকটা এনে রুহুল কবির রিজভির মাথার উপর মেরে দিতে হবে। ঠিক আছে, ইউরেনিয়াম এনে তাদের মাথায় লাগাই দিতে হবে। তাইলে তারা বুঝতে পারবে যে আসলেই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকার সিরিয়াসলি কাজ করতেছে, নাইলে বুঝতে পারবে না। তো এই ইউরেনিয়াম আমাদের কুলাউড়া পাহাড় এবং মৌলভীবাজারের জুড়ি পাহাড়, এই মৌলভীবাজারেরই পাহাড় দুটোই। ময়মনসিংহের পাহাড় হচ্ছে গারো পাহাড়। কি পাহাড়? গারো পাহাড়, এটা হচ্ছে ময়মনসিংহে। ঠিক আছে, জৈন্তা পাহাড় যেটা সিলেটে। ঠিক আছে, তাইলে গারো পাহাড়, গারো পাহাড় হচ্ছে কোথায়? ময়মনসিংহে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়। ঠিক আছে, ওকে। তাহলে এইসব বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো। মৌলভীবাজারে কি বলেছি? আরেকটা পাহাড় বলেছি জুড়ি পাহাড়। এই জুড়ি পাহাড় আর হচ্ছে ইউরেনিয়াম, মানে এই হচ্ছে কুলাউড়া পাহাড়, এখানে ইউরেনিয়াম পাওয়া যায়। ওকে ভাইয়ারা, তাহলে এই হচ্ছে আমাদের যে 30টা প্রশ্ন ছিল, সেই 30টা প্রশ্নের সমাধান। এখন দেখো এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এইখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের আমাদের যে অপ্রতিদ্বন্দ্বী ডাইজেস্ট আছে, ডাইজেস্টটা মূলত কি? ডাইজেস্ট হচ্ছে তোমাদের তোমাদের প্র্যাকটিসের জন্য একদম পূর্ণাঙ্গ একটা প্র্যাকটিস বুক, যেখানে তোমরা অসংখ্য, মানে টপিক ভিত্তিক অসংখ্য প্রশ্ন পাবে, এবং সেই প্রশ্ন মোটামুটি তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাকেই কাভার করবে। তোমরা দেখতে পাবে যে আসলে কোন ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। এই যে আজকে তোমরা একটা কনসেপ্ট বিল্ডিং একটা পরীক্ষা তোমরা দিলে, যে পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের প্রাথমিক যে জ্ঞান সেটাকে যাচাই করে নিতে পারলে, এই যে তোমাদের ওভারঅল এই পড়াশোনার যে একটা সুযোগ বা পড়াশোনার যে একটা নির্দিষ্ট সিস্টেমের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এই সিস্টেমে ডাইজেস্ট তোমাদের জন্য একটা
অপ্রতিদ্বন্দ্বী সংযোজন হইতে পারে। একটা টপিক তোমরা পড়বা ক্লাসের মাধ্যমে, পড়ার পরে ওই ক্লাস, লেকচার এবং স্লাইড তোমাদেরকে অ্যানোটেট দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যানোটেড ক্লাস, লেকচার, স্লাইড দেখার পরে তারপরে যদি তোমরা ঠিক ওইটার আলোকেই তোমরা যদি ডাইজেস্টটা সলভ করে ফেলো, তাহলে তোমরা ওই নির্দিষ্ট টপিকে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে এইটার জন্য একেবারে অনার্স মাস্টার্স পাস করাও লাগে না, আইনস্টাইন আর ওই তোমার আইজ্যাক নিউটনও হওয়া লাগে না, সায়েন্টিস্ট হওয়া লাগে না। ঠিক আছে? কাজেই তোমাদের পড়াশোনাটা এই ডাইজেস্টগুলোর সাথে যদি তোমরা পড়ো, তোমাদের পড়াটা আরো অনেক বেশি নিয়মতান্ত্রিক, আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া থাকছে। আশা করি অন্য কোনো পাবলিক এক্সামের সমাধান ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে। আমাদের নিয়মিত ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে পরবর্তী সপ্তাহ থেকেই। এবং 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 তোমাদের জন্যে আমাদের অন্যান্য যে গিফট আইটেম থাকছে, দেখো স্টাডি প্ল্যানার থাকছে আমাদের। একটা একটা তোমরা দেখেছো এই বছরের ডিজাইন হচ্ছে আমাদের এইটা, যেটা আমি পরে আছি এখন। তোমরা পাচ্ছ আমাদের স্কুল অফ এক্সিলেন্সের কাস্টমাইজড একটা টি শার্ট এবং তার সাথে পাচ্ছ ওএমআর বুক, যেখানে তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবে। তার সাথে 1500 টাকা ছাড়ে, পুরাপুরি 1500 টাকা ছাড়ে ভর্তি হওয়া যাবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। কারণ 14ই সেপ্টেম্বরের পর থেকে তোমাদের একদম নিয়মিত যে ক্লাস আছে, টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ ক্লাস সব শুরু হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু তোমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস শেষের পথে। আজকে তোমরা যারা ভর্তি ইতোমধ্যে হয়ে গেছে অসংখ্য শিক্ষার্থী, তাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস কিন্তু শেষের দিকে এবং এরপর তারা মূল টপিক ভিত্তিক ক্লাসে প্রবেশ করবে। কাজে তার আগেই আমার মনে হয় তোমাদের এনরোল করে ফেলা উচিত। খুব দ্রুত এনরোল করে ফেলো। তোমাদের সাথে নিয়মিত ক্লাসে দেখা হচ্ছে। যারা এতক্ষণ ধরে ক্লাসে ছিলে তাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।